ছাদটা আরিয়ানের বাপের না। আরিয়ান আজকের দিনের ঘটনা নিয়ে আগে থেকেই তাসফিনের উপর রেগেছিল। এখন তাসফিনকে এখান থেকে দেখে বলল, হ্যাঁ, জোর করে আর যাই হোক, কারো ভালোবাসা পাওয়া যায় না। তাহলে কেন মৌরিকে কেয়ার করার নাটক করছিলি? তোর বউ তোর থেকে আমাকে বেশি ইম্পর্টেন্স দেয়, এতে তোর জলে? তাসফিন হাসল। সিগারেটের ধোঁয়া আরিয়ানের মুখে ছেড়ে বলল, বিয়ে করে আমি ফেলে রেখে চলে এসেছিলাম, আমার পেছনে এখানে এসেছে, এ বাড়িতেও আমার জন্যই থাকছে। তুই মাঝখান থেকে কোথা থেকে এলি বুঝতে পারছি না। তোর জন্য এসেছে এটা ঠিক, কিন্তু তোর জন্য থাকছে এটা ভুল। মৌরি নিজে আমাকে বলেছে ও এখানে আমার জন্য থাকছে। তাসফিনের ভুরু কুঁচকে গেল। আরিয়ান বলে চলছে, তোর চোখের সামনে দিয়ে তোর বউকে উড়িয়ে নিয়ে যাব, তখন দেখবো তোর ওভার কনফিডেন্স কোথায় যায়। মৌরি আমার সাথে থাকলে কতটা খুশি থাকে আর তোর সাথে থাকলে কতটা খুশি থাকে, চোখটা খুলে একটু দেখার চেষ্টা করিস। তোর থেকে বেশি ও আমাকে বিশ্বাস করে। রাতের এই কথাগুলোর প্রতিশোধ নিতেই তাসফিন তাকে ফেলে দিয়েছে। কিন্তু আরিয়ানও এবার চুপ থাকবে না। তাসফিনকে জ্বালানোর জন্য যা যা করতে হয় সব করবে। পিওর কাছ থেকে আসার পর থেকে মাহিম বাড়িতে কারোর সাথে ভালো করে কথা বলছে না, অল্পতেই রেগে যাচ্ছে, চেঁচামেচি করছে। ছেলের হঠাৎ এমন পরিবর্তনে বাবা মা সহ পরিবারের সকলে চিন্তিত। পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছে না বলে মেজাজ খিটখিটে হয়ে গেছে। মাহিম ঘরেই বসেছিল, বাইরে বেরোতেও তার ইচ্ছে করছে না। মা দরজার সামনে এসে দাঁড়ালো। ছেলেটা তো এরকম ছিল না। তিনি ঘরের ভেতরে এসে সাবধানে কথা শুরু করলেন। মনের মধ্যে এই ভয় ছেলে যেন রেগে না যায়। কি হয়েছে রে বাপ? কোনো কিছু কি তোকে যন্ত্রণা দিচ্ছে? আমাকে বল। মেয়েটা তাদের কারো কথা না শুনেও বাড়িতে গিয়ে পড়ে আছে। মেয়ের সাথে দেখা করা কেন কথা বলারও সুযোগ নেই। এখন ছেলেটাও যদি দূর হয়ে যায়। তোর কি পেরেশানি? আমাকে বল। চাকরির জন্য পেরেশানি? তুই তো চেষ্টা করছিস, এমন তো না যে চেষ্টা না করে ঘরে বসে আছিস। মাহিম ব্যথাতুর দৃষ্টিতে মার দিকে তাকালো। মাকে অবাক করে দিয়ে বলল, সব সময় এমন কেন হয় যে বাবা মার কথাই সন্তানদের শুনতে হবে? বাবা মা কেন সন্তানকে বোঝার চেষ্টাই বা করে না? আমরা তোদের দুই ভাই বোনকে বুঝি না? আমরা কি কখনো তোদের উপর কোনো কিছু চাপিয়ে দিয়েছি? মৌরি এখন বিয়ে করতে চায়নি, তোমাদের ছেলে পছন্দ হয়েছে, তাই তোমরা ওকে জোর করলে। দোষ আমারও, আমিও তো তখন বোনের পক্ষ নিইনি। তোর বোনকে আমরা জোর করেছি? আমি শুধু ছেলেটার সাথে এক দফা দেখা করার জন্য জোর করেছি। বিয়ের সিদ্ধান্ত ওর উপর ছেড়ে দিয়েছিলাম। মৌরি বাচ্চা মানুষ, ও কি বোঝে? মাহিম মার সাথে বেশি কিছু বলতে পারল না। মনে মনে বলল, তাসমিন মৌরিকে ব্যবহার করে আমাকে কষ্ট দিতে চেয়েছিল। ও আমার বোনকে ভালোবাসেনি, কিন্তু এসবের তো কোনো দরকার ছিল না। আমাকে পিহুর সামনে দাঁড় করিয়ে দিলে আমি নিজে থেকেই শেষ হয়ে যেতাম, যেমন এখন হচ্ছি। তোমাদের বিশ্বাস ভরসা রাখার জন্য আমি পিহুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি মা। আমি এই অপরাধ, এই কষ্টের কথা কার কাছে বলবো? আমার বোনও আমাকে ভুল বুঝেছে, আমার সাথে কথা বলে না। আমি কি করব মা? মাহিমের চোখ দিয়ে পানি পড়ছে। তার বুকের ভেতরে যন্ত্রণায় কথা সে কাউকেই বলতে পারছে না। ময়ূরী ঘরে ঢুকে তাসফিনের উপর মনের সব রাগ ছাড়তে লাগলো। আপনি কি মানুষ? নিজের ভাইয়ের ওপর একটু দয়া হলো না? কোমর ভেঙে ফেলেছেন ছেলেটার। ও যদি এখন হাঁটতে না পারে? তুমি আছো তো হুইল চেয়ার ঠেলার জন্য। ময়ূরী রাগ দেখালেও তাসফিন নির্বিকার। তার মাঝে অনুশোচনা ছিটে ফোটাও লক্ষ্য করা যাচ্ছে না। আরিয়ান আমার পাশে বসতে চেয়েছিল, আর সেই জন্যই আপনি ওকে ফেলে দিয়েছেন। বউয়ের প্রতি এত ভালোবাসা, বউয়ের সাথে ভাইকে দেখলেও এতটা চলছে আপনার, তাহলে মুখে স্বীকার করেন না কেন? তাসফিন ময়ূরীর কথা কানেও নিল না, মনোযোগ দিয়ে ফোনে গেমস খেলছে। ময়ূরী কতক্ষণ রাগ ভরা দৃষ্টিতে তাসফিনের দিকে তাকিয়ে থেকে নিজেই বলল, এই লোকটা তো মানুষ না, এর উপর কেনই বা রাগ করছি? ওনার মনই শুধু পাথর না, নিজেও একটা আস্ত বড় পাথর। ময়ূরী ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তাসফিন ডেকে বলল, খালাকে বলে যাও আমাকে চা দিতে। খালাকে এটাও বলি যে চায়ের সাথে একটু বিষ মিশিয়ে দিক। কবুল না বলা স্বামীকে মেরে বিধবা হতে চাইলে বলতে পারো।
আমার সন্দেহ হচ্ছে বিষ দিয়েও আপনি মরবেন না, কারণ আমি নিজের ভেতরেই বিষ দিয়ে ভরা। খালাকে দিয়ে এটা সেটা আনিয়েই যাচ্ছেন, 2টা মিনিট আরিয়ানের কাজ করার সময় দিচ্ছেন না। আমি নিজেই যাচ্ছি, দেখি এবার আপনি কি করেন। তাসফিনের উপর রাগ থেকে ময়ূরী নিজে নিজে বিড়বিড় করতে করতে আরিয়ানের ঘরের সামনে এসে দাঁড়ালো। উকি দিয়ে দেখলো আরিয়ান এখনো জেগে আছে কিনা। ঘুমিয়ে থাকলে আর ডাকবে না, আরিয়ান জেগেই ছিল। ময়ূরী বলল, আসবো? আরিয়ান ময়ূরীকে দেখে খুশি হয়ে বলল। আমার ঘরে আসতে তোমার অনুমতি নিতে হবে। ময়ূরী মিষ্টি করে হেসে বলল, হবে না? না, এসো। ময়ূরী ভেতরে এসে দাঁড়িয়ে থেকে বলল, এখন কেমন আছো? হ্যাঁ, যদিও হাঁটা চলা করার মতো অবস্থা নেই, তবু এটা ভেবে ভালো লাগছে তোমাকে দিয়ে কয়েকদিন সেবা যত্ন করাতে পারবো। আহা গো, আমার দেবরটাকে জেগে জেগে স্বপ্ন দেখতে হচ্ছে। এতই যখন সেবা যত্ন পাওয়ার ইচ্ছা, তাহলে বিয়ে করলেই হয়। বউকে দিয়ে দিন রাত সেবা করিয়ে নিও। এটাও ভালো হবে, জীবনে একটা বউয়েরই অভাব শুধু। রাজি মনে হচ্ছে। পাত্রী কি পছন্দ করে রেখেছো? আরিয়ান একজনের কথা মনে করে মিটমিট হাসলো। ময়ূরী তা লক্ষ্য করে বলল, পাত্রীর কথা শুনে চেহারা লাল গোলাপি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তার মানে নিশ্চয়ই কেউ আছে, অথচ আমার সাথে এখনো পরিচয় করলে না। বাহ, ভালো তো। আরে ইয়ার মৌরি, আমি নিজেই এখনো শিওর না তোমার সাথে কিভাবে পরিচয় করাবো বলো। মেয়েটাকে আছে একজন। বুঝলাম, আমাকে বলতে চাইছো না। ঠিক আছে, মেয়েটার থেকে তাড়াতাড়ি শিওর হয়ে বাড়িতে আমার জন্য একটা ঝগড়া করার মানুষ নিয়ে এসো। তোমরা কেউ বাড়ি না থাকলে একা একা বড্ড বোর হয়ে যায়। তুমি পাশে থাকলে কাজটা হয়তো অনেকটাই সহজ হয়ে যাবে। তাই নাকি? তাহলে মনে করো আমি তোমার সাপোর্টে আছি। তাসফিনের বন্ধু রামিমের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। রামিম এত বড় একটা খুশি শেয়ার করার জন্য সবার আগে তাসফিনের কাছে কল করেছে। কিন্তু তাসফিন বেচারাকে যেসব কথা শোনাচ্ছে তাতে হয়তো ওর বিয়ে করার আগ্রহই চলে যাবে। বিয়ে করছিস কেন? রামিম অবাক হয়ে বলল, কেন মানে কি? এঙ্গেজমেন্ট করেছি, বিয়ে করব না? না মানে সেদিন তো এঙ্গেজমেন্ট হলো, এখনই বিয়ে করতে হবে কেন? কয়েকটা বছর সময় দে, দুজন দুজনকে আরও একটু ভালো করে জানার চেষ্টা কর। এখন ওর যে দিকগুলো তোর ভালো লাগছে, কয়েকদিন পর হয়তো এই দিকগুলোই বিরক্তির কারণ হয়ে উঠবে। তখন কি করবি? এঙ্গেজমেন্ট ভেঙে ফেলা যায় ভাই, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে আজীবনের মতো চলে যেতে হবে। তুই আমার বন্ধু নাকি শত্রু? বন্ধু দেখেই তো জীবন বাঁচিয়ে দিতে যাচ্ছি। শত্রু থাকলে নাচতে নাচতে তোর বিয়েতে যেতাম। তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হবে না। আমি লাবণ্যকে ভালোবাসি শালা। আমাদের 3 বছরের রিলেশন, পর কত ঝড় ঝাপটা পেরিয়ে 2 পরিবার মেনে নিয়েছে। এখন তুই পরামর্শ দিচ্ছিস আর ও সময় দিতে? আমার ভালো তোর চাইতে হবে না বন্ধু। তুই শুধু আমার উপর একটা দয়া করিস, ভাবিকে নিয়ে আমার বিয়ের সবগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করিস। আমি এতেই খুশি। তোর ভালোর জন্য বললাম, দাম দিলি না। ঠিক আছে, বিবাহিত জীবনের দুঃখ শেয়ার করতে আমার কাছে অন্তত হাসিস না। যাব না। আমি শালা তোর মতো গর্দব না। বুদ্ধিমান হওয়ার নমুনা দেখছি তো। ফালতু বকে মেজাজ খারাপ করিস না তো। আমার জীবনের সব থেকে বড় খুশির খবর তোর সাথে শেয়ার করতে চাওয়াই আমার ভুল ছিল। গলায় ফাঁসের দড়ি পড়েও যে কেউ খুশি হতে পারে তা তোকে না দেখলে জানতাম না। তাসফিনের এরকম উদ্ভট কথাবার্তা শুনে রামিম রাগ করে কলই কেটে দিল। তাসফিন ফস করে দম ফেলে বলল, গাধা। ময়ূরীর বিয়ের পরপর মাহিম আর ফাইজার কথাও পাকাপাকি হয়ে যাবার কথা ছিল, কিন্তু ময়ূরীর বিয়ের দিন ওরকম একটা ঘটনা ঘটল। তারপর আর মাহিম ফাইজার কথা কেউ তুলল না। কিন্তু এখন তো অনেকটা সময় চলে গেছে, ময়ূরীও ওর শ্বশুর বাড়িতে ভালো আছে। ইদানিং মাহিমের মধ্যে পরিবর্তন লক্ষ্য করে হালিমা স্বামীকে বললেন, এবার ছেলের বিয়ের ব্যাপারেও কিছু ভাবো। ভাবার তো কিছুই নেই, কথা তো ঠিক হয়েই আছে। মুখে মুখে বলে ছেলে ফাইজাকে মাহিমকে দিয়ে বিয়ে করিয়ে আনবে। তোমার মনে হয় আমার বোন ওর মেয়ের বিয়ে
আমার ছেলের সাথে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিবে? আমি কি এটা বলেছি? তুমি কি করতে বলো তাহলে? আপাকে খবর দাও, সবাই বসে ভালো একটা দিনক্ষণ ঠিক করে অত্যন্ত আংটিটা নাকের ফুল পরিয়ে রাখি। ঠিক আছে। হালিমা কতক্ষণ চুপ করে থেকে কিছু ভাবলেন, তারপর ভয়ে ভয়ে বলেই ফেললেন, ভাইয়ের বিয়ের কথাবার্তায় বোন থাকবে না? মৌরিকে আসতে বলো। যা হবার ছিল তা তো হয়েই গেছে, এখন তো মেয়ে ও শ্বশুর বাড়িতে থাকছে। আমাদেরও উচিত হবে আগের সব ভুলে গিয়ে বিয়েটা মেনে নেওয়া।